সোডিয়ামের হালকা আলো এসে পড়েছে তিতলির মুখে। নবম শুক্লপক্ষের চাঁদের আলো যেন ঝিলমিল করছে। ছাদের এক কোণে আকাশ দেখতে ব্যস্ত তিতলি। বেলি ও বকুল ফুলের সুবাস যেন আরও মনোরম করে তুলেছে পরিবেশকে। লালের মধ্যে সাদা কালো রঙের সুতোয় হাতের কাজে পড়ে দাঁড়িয়ে আছে তিতলি। স্নিগ্ধ বাতাস তিতলিকে ছুঁয়ে যাচ্ছে, আর তিতলির চুলো বাতাসের সাথে তাল মিলিয়ে খেলছে। দূর থেকে একজোড়া নীলাভ চোখ মুগ্ধ হয়ে দেখছে তিতলিকে। আর তিতলি ডুব দিয়েছে অতীতের স্মৃতির সাগরে। অতীত 5 বছর আগে। তিতলি আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কলেজে চলে গেছে, কারণ আজ তাদের কলেজের পূর্ণ মিলনী অনুষ্ঠান। তিতলির ওপর অনেক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। সকাল থেকে অনেক কাজে করার কারণে তিতলি এখন বেশ ক্লান্ত। কিছুক্ষণ আগে মাগরিবের আজান দেওয়ায় এখন পরিবেশটি বেশ শান্ত। অনেকে নামাজ পড়তে গিয়েছে, তাদের মধ্যে কেউ কেউ ফিরে এসেছে, আর কেউ কেউ এখন আসেনি। ধীরে ধীরে সবাই ফিরে আসলো, আর আবার উৎসব মুখর পরিবেশ হয়ে উঠল কলেজ ক্যাম্পাস। অনুষ্ঠানও শুরু হয়ে যায়। এর মাঝে স্টেজে উঠে আসে কলেজের প্রাক্তন ছাত্রদের একটি গায়ক দল, যার মধ্যে গিটার হাতে, ব্ল্যাক জ্যাকেট, হোয়াইট টি শার্ট, ব্ল্যাক জিন্স পরা একজন সামনে এগিয়ে আসতেই সকলে সাদাফ বলে দাঁড়িয়ে পড়ে। মুহূর্তেই চারপাশের পরিবেশ সকলের সাদাফ সাদাফ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। আর তিতলি অবাক হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। তিতলি তার বেস্টি আনিকাকে জিজ্ঞেস করে, এই আনু, সাদাবটা কেড়ে সবাই সাদাব সাদাব করে মাথা ব্যথাটা আরও বাড়িয়ে দিচ্ছে। আনিকা খুব এক্সাইটমেন্টের সাথেই বলে, আরে তো সাদাব ভাইয়া আমাদের কলেজের প্রাক্তন ছাত্র, আর ওনাদের গ্রুপ হচ্ছে কলেজের ইউনিভার্সিটির বেস্ট সিঙ্গার গ্রুপ। ওনাদের গ্রুপের মেইন লিডার হচ্ছে মেহরাব ভাইয়া আর সাদাব ভাইয়া। ওনাদের গান শুনলে তুই ফিদা হয়ে যাবি, তোর মাথা ব্যথা হাওয়া হয়ে যাবে। যদিও এখনও মেহরাব ভাইয়া আসেনি, ভাইয়া নাকি কি জরুরি কাজ পড়ে গেছে, আসতে একটু টাইম লাগবে। কিন্তু সাদাব ভাইয়াও কম না, অনেক ভালো গান করে, মেয়েদের ক্রাশ। আমি তো ওনাদের গ্রুপের সবার উপরই ক্রাশ খেয়ে বসে আছি। এক প্রকার লাফিয়ে লাফিয়ে কথাগুলো বলে আনিকা। উফ, আনিকা মেয়েটিও না বড্ড বেশি কথা বলে। তিতলি এবার বেশ বিরক্ত হয়ে কপাল কুঁচকেই বলল, উফ আনু, এবার থাম। ক্রাশ খাওয়া তো তোর ফার্স্ট কাজ, ভাতের চেয়ে বেশি ক্রাশ খাওয়া তো তোর নিত্যদিনের কাহিনী। কিন্তু কথা হচ্ছে, তুই ওনাদের সম্পর্কে এত কিছু কিভাবে জানলি? একেবারে 14 গোষ্ঠীর ডিটেলস বলে দিলি। কথাটি বলতেই আনিকা কিছুটা ভাব নিয়ে বলল, আমি অনেক কিছুই জানি ম্যাডাম। আর রইল 14 গোষ্ঠী, আরে মেহরাব ভাইয়ার 14 গোষ্ঠীর মধ্যে আমিও আছি। তিতলি অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? মানে হচ্ছে মেহরাব ভাইয়া আমার কাজিন, আমার একমাত্র ফুপির একমাত্র পুত্র মেহরাব ভাইয়া। বুঝেছেন মিস? বুঝেছি। এর মধ্যেই সাদাফ সকলের দৃষ্টি আকর্ষণ করে কলেজের শিক্ষক সহ সকলের উদ্দেশ্যে কিছু কথা বলে গানের সুর তুলল। মিউজিক শুরু হলো। তিতলি আর আনিকা পিছে বসে আছে, যার কারণে সামনের দৃশ্য খুব একটা দেখতে পারছে না। তিতলি গানে একটি সুর ভেসে আসে, আর গান শুরু হয়ে যায় সাদাফের কণ্ঠে। जब तक तुझे प्यार से बनाते हैं मैं भर ना दूँ, जब तक मैं दुआ से 100 दफा मैं बना लूँ, हार मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो, ओ हो ओ हो तुम गाए बाजो मैं मेरी सौसर लिए, हान बादलों से उतरा गया तुमको मेरे लिए, सिर्फ मेरे लिए। সাদাফ গান গাইছে, আর পেছনের সারিতে বসে তিতলি চোখ বন্ধ করে গান শুনছে। গান শেষ হতেই তিতলি চোখ খুলে তাকালো। চারিদিকে আবারও হইচই শুরু হয়ে গেল, আর এর মাঝে স্টেজে আগমন ঘটে আরও একজনের। কিন্তু পেছনে ফিরে থাকার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। পেছনে ফিরে কারোর সাথে কথা বলছিল। বেশ লম্বা, অ্যাশ কালার টি শার্ট, ব্লু জিন্স পরা, এক হাতে ব্লু কালারের জ্যাকেট ভাঁজ করে রাখা, অন্য হাতে গিটার নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটি। হঠাৎ আনিকা দাঁত 32টি বের করে বলে ওঠে, কি গান শুনে তো একেবারে ফিদা হয়ে গেলি। তিতলি সামনের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে বলল, কিছু বলছিস আনু? বলছি গান শুনে তো একেবারে ফিদা হয়ে গেলি।
তিতলির কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল আনিকা। তিতলির তো আনিকার কথা শুনে ইচ্ছে করছে আনিকাকে কলেজের ওয়াশরুমে থাকা স্টিলের বদনা দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিতে। এই মেয়ে কি সারাদিন এইসব ছাড়া আর কিছু ভাবতে পারে না? এই চিকনি চামেলি যেই পরিমাণ ক্রাশ খায় সেই পরিমাণ খাবার খেলে অবস্থা হয়তো বাতাসের আগে পড়ে যাওয়ার মতো, তো না হয়ে ওভারওয়েটের কারণে মরার মতো হইতো। উফ! বিরক্তিতে কপাল আরও কুঁচকে নাক সিটকে আনিকার দিকে তাকিয়ে বলল, আমাকেও নিজের মতো মনে হয়, যত সব ফাউল। আরে আরে, রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করছিলাম। মেয়েকে হাসি দিয়ে বলল আনিকা। বিরক্তির টপিক চেঞ্জ করতে তিতলি বলল, আচ্ছা কয়টা বাজে দেখ তো আনু। আনিকা নিজের হাতে থাকা রিংয়ের সাইজের পিচ্ছি ঘড়িটির দিকে তাকালো। চোখের চশমা আর একটু চোখের দিকে ঠেলে ঘড়িটি আরও কাছে এনে সময় দেখার চেষ্টা করছে। আর তিতলি বসে বসে আনিকার কাণ্ড দেখছে। এই মেয়ে কি ক্রাশ খাওয়া ছাড়া আদৌ কোনো কাজ করতে পারে? টাইম দেখছে নাকি পাহাড় কাটছে? এর থেকে তো ভালো হতো তিতলি নিজের ফোনেই টাইমটা দেখতো। উফ! তিতলি খুব বিরক্ত হচ্ছে। আজ দিনটা হয়তো তিতলিকে বিরক্তির সর্বসীমায় পৌঁছানোর জন্য এসেছে। আনিকার মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। মনে হচ্ছে সে আলোর গতিতে পৃথিবীটাকে নিজের আয়ত্তে করেছে। আনিকা তিতলির বিরক্তির ছাপ কাটাতে বলল, 7টা বাজে 10 মিনিট বাকি। কথাটি তিতলির মুখের বিরক্তির ছাপকে কেক বাটি দিয়ে উড়িয়ে অবাক চিন্তা ও ছটফটানির ছাপ আনতে নিমিষেই সক্ষম হলো। তিতলির হুঁশ ফিরে আনিকার কথাতে। তিতলির মা আজ তিতলিকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল। কথা আর গানের মাঝে কখন যে এতটা সময় চলে গেছে তা খেয়ালই করেনি। তিতলি এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর তাড়াহুড়ো করে বলতে থাকে, আনু, মা তো আজ আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। আমার তো খেয়ালই নেই, আমার এক্ষুনি যেতে হবে। আনিকার সামনে কাউকে দেখে তিতলিকে বলে, আরে তিতলি, সামনে দেখবে। আনিকাকে আর কিছু বলতে না দিয়ে তিতলি আবারও দ্রুত গতিতে বলে, কিসের ছাগলের মতো ম্যামে করছিস? তুই থাক তোর ছাগল নিয়ে আর ম্যামে কর, আমার যেতে হবে, যাচ্ছি, বাই। বলেই তিতলি ঝড়ের গতিতে বের হয়ে আসে সেখান থেকে। আর এদিকে আনিকা তিতলির কথা শুনে হতভম্ব হয়ে আছে। তিতলি তাড়াতাড়ি বের হয়ে কলেজের সামনে একটি রিক্সা পায়। তাড়াতাড়ি সেই রিক্সা ভাড়া করে উঠে পড়ে আর রিক্সাওয়ালাকে বলে, মামা কষ্ট করে একটু তাড়াতাড়ি চালান প্লিজ। তিতলি সাধারণত একা যাতায়াত করে না, আনিকার সাথে সব জায়গায় যায় আর নিজেদের গাড়ি করেই আসা যাওয়া হয়। কিন্তু আজ ড্রাইভার অসুস্থ আর আনিকাও লেট করে বাসায় যাবে, তাই তিতলির মা আগে থেকে বলে দিয়েছেন যাতে তাড়াতাড়ি বাসায় যায়। তিতলি রিকশায় উঠেও কলেজ থেকে ভেসে আসা আওয়াজ শুনতে পাচ্ছে। সবার একসাথে করা কলরব শুনতে পাচ্ছে। মনে হচ্ছে কারো নামে প্রতিধ্বনি করছে, ঠিক যেমনটা সাদাফ বলে করেছিল। কিন্তু এইবার সকলের ধ্বনি যেন আরও জোরালো হয়ে উঠেছে, সবাই যেন আরও মুখরিত হয়ে উঠেছে, কিন্তু নামটা স্পষ্ট শোনা যাচ্ছে না। সাথে সাথেই সবাই আবারও নিশ্চুপ হয়ে গেল আর একটি গিটারের সুর ভেসে এলো। এই গিটারের সুরটি যেন তিতলির প্রতিটি শিরাকে শিহরিত করে তুলল। সাথে একটি স্নিগ্ধ বাতাস এসে তিতলিকে ছুঁয়ে দিয়ে গেল। তিতলি চোখ বন্ধ করে বাতাসে ভেসে আসা হাসনা হেনার সৌরভ নিল আর গিটারের সুরটি অনুভব করলো। বেশ কিছু দূর যাওয়ার পর সুরটি ধীরে ধীরে মিলিয়ে গেল। তিতলি ভাবলো হয়তোবা সাদাফ আবারও নতুন গান শুরু করেছে, কিন্তু গিটারের সুরটি কেন জানি তিতলির অস্পৃশ্য হৃদয়টিকে জানান দিচ্ছে, এটি সাদাফ না, এটি অন্য কেউ। এটি তোমার সাজানো ভালোবাসার রংমহলের একমাত্র প্রেম প্রদীপ। তিতলির স্বপ্ন এমন যে খুব ভালো একজন গিটারিস্ট তাকে খুব ভালোবাসবে, ভালোবাসার বাহুডোরে আবদ্ধ করে তিতলিকে গিটারে তাদের প্রেম সুর তোলা শেখাবে। সেই ব্যক্তিটি হয়তো বা সাদাফ বা সাদাফের মতো তার আশেপাশেরই কেউ একজন। এইসব ভেবেই তিতলির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, সাথে লজ্জা এসে এক ঝাঁক পাখির মতো ঘিরে ধরল। তিতলির ভাবনা জগতের মাঝেই পথ শেষ হলো আর তিতলি নিজের ভাবগুরু মনকে খানিক বিরতি দিয়ে ভাড়া মিটিয়ে বাড়িতে ঢুকে পড়ল। এবার আসে পরিচয় পর্বে। তিতলি ইন্টার 2য় বর্ষের ছাত্রী। মা, বাবা, দাদু ও আদরের একমাত্র ছোট ভাইকে নিয়ে তার পরিবার। তিতলির বাবা একজন নামকরা বিজনেসম্যান। তিতলি তো বাবার চোখের মণি। তিতলি লম্বায় 5 ফুট 5 ইঞ্চি, দুধে আলতায় গায়ের রঙে নরম তুলতুলে ত্বক, মনে হয় যেন ছুঁয়ে দিলেই রক্তের ফোয়ারা বয়ে যাবে। ফর্সা মুখে গোলাপের পাপড়ির মতো একজোড়া পাতলা গোলাপি ঠোঁট, ঘন কালো পল্লব ঘেরা গোল গোল চোখ জোড়া চিত্তাকর্ষক। হালকা পাকানো সিল্কি চুলগুলো ছেড়ে দিলে কোমর ছুঁয়ে যায়। রূপে যেমন অপরূপা, পড়ালেখায়ও তেমনি ভালো। তিতলি গান গাইতেও পারে, 4 বছর গান শিখেছে, তার গানের গলাও বেশ ভালো।
তিতলির অনেক ইচ্ছা ছিল গিটার শেখার, কিন্তু পড়ার চাপে সময় বের করা হয়নি। তাই তিতলি স্বপ্ন দেখে এক সময়ও সেও গিটার শিখবে, কিন্তু তা আর অন্য কারো কাছে নয়, তার ভালোবাসার মানুষটির কাছে। গিটারে তোলা প্রতিটি সুর তখন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। তিতলি আদৌ জানে না এমন কেউ তার জীবনে আসবে নাকি, তবে সে অপেক্ষা করে ওই মানুষটার জন্য, যাকে সে ভালোবাসার প্রতিটি মনোমুগ্ধকর সুরে বলতে চায়, ভালোবাসা বুঝতে চায়, ভালোবাসা শিখতে চায়, ভালোবেসে বাঁচতে চায় শুধু তোমার মাঝে। হঠাৎ আজকাল তিতলির কেন জানি মনে হয় এই অপেক্ষার অবসান ঘটবে। আচ্ছা, কোনোভাবে ব্যক্তিটি কি সাদাফ, নাকি নিয়তির আড়ালে লুকিয়ে থাকা অন্য কেউ? এবার বলি সাদাফের কথা। সাদাফ মাস্টার্সে পড়ুয়া ছাত্র। সাদাফ বেশ ভালো গান করে। সাদাফের গ্রুপ কলেজ ও ভার্সিটির সবচেয়ে বেশি ফেমাস। সাদাফের বাবা ও ভাই রাজনীতিবিদ হওয়ার কারণে তাদের যথেষ্ট খ্যাতি থাকলেও শত্রুর অভাব নেই। সাদাফ কিছুটা গম্ভীর প্রকৃতির, কিন্তু বেশ ভালো মনের মানুষ। সাদাফ লম্বায় 5 ফুট 5 ইঞ্চি, ধবধবে ফর্সা ত্বকে পাতলা ভ্রু আর চোখ বেশ বানিয়েছে। সাদাফের দাড়ি সাধারণ দেখা যায় না, কারণ সাদাফ সবসময় ক্লিন সেভ করে, কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম। ও হ্যাঁ, আনিকার কথা তো বলাই হয়নি। চাশমিশ আনিকাও বেশ সুন্দরী। সারাদিন খুব বেশি বকবক করা ও বস্তার বস্তা ক্রাশ খাওয়া তার নিত্যদিনের কাজ। বেশ প্রাণোচ্ছল একটি মেয়ে, সবসময় হাসি খুশি থাকে আর তিতলির পাশে থাকে। তিতলিও খুব ভালোবাসে তার আনুকে। আনিকারা 2 বোন 1 ভাই। আনিকার বাবা একজন ডক্টর। তারা 4 ভাই বোন, অর্থাৎ আনিকার একমাত্র ফুপি মিসেস রেহেনা চৌধুরী, তারই একমাত্র ছেলে মেহরাব রায়হান চৌধুরী। মেহরাবরা 2 বোন 1 ভাই। মেহরাবের বাবা নামকরা বিজনেসম্যান মাহফুজ চৌধুরী। মেহরাব মাস্টার্সে পড়ে, বেশ ট্যালেন্টেড স্টুডেন্ট ও অসাধারণ গায়ক। মেহরাবের গিটারের সুর সত্যিই অতুলনীয়। মেহরাব আর সাদাব বেস্ট ফ্রেন্ড। তাদের দুজনের হাত ধরেই এই গ্রুপের অগ্রযাত্রা হয়। মেহরাব লম্বায় 6 ফুট, উজ্জ্বল শ্যামলা ত্বকে খোঁচা খোঁচা দাড়ি ও একজোড়া ঘন ভ্রু। কারণ নজর কাড়তে মেহরাবের চোখ জোড়াই যথেষ্ট। মেহরাব বেশ মিশুক ও শান্ত স্বভাবের ছেলে। মেয়েরা মেহরাব বলতে পাগল। হাজারো মেয়ের ক্রাশ মেহরাব রায়হান চৌধুরী। সেদিন অনুষ্ঠানের পর থেকে তিতলি আবারও তার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কারণ সামনেই তার এইচএসসি পরীক্ষা। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে যায়, তারপর আবারও শুরু হয় ভর্তির যুদ্ধ। অবশেষে তিতলি চান্স পেয়ে যায় তার স্বপ্নের ভার্সিটিতে। তিতলির অনেক দিনের ইচ্ছা সে এই ভার্সিটিতে পড়বে, কারণ ঢাকার টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে এইটি একটি। আর তার ইচ্ছা পূরণ হলো। তিতলির সাথে আনিকাও চান্স পেয়ে যায়, দুজনেই একসাথে ভর্তি হয়। 3 দিন পর থেকে তাদের ক্লাস শুরু হবে। 3 দিন পর এক পাশে গাছপালা আর অন্য পাশে কিছু বড় দালানের মাঝে সাপের মতো ধূসর রঙের রাস্তাটি দিয়ে গাড়ি ছুটে চলেছে। সকালের মিষ্টি রোদ তার পরশ দিয়ে সব কিছু আলোকিত করছে। তিতলির মুখেও এসে পড়ার ইচ্ছে প্রকাশ করতেই তিতলি তাদের মাঝে দেয়াল হয়ে থাকা গাড়ির গ্লাস নামিয়ে দিয়ে তার অনুমতি দিয়ে দিল। সাথে সাথে রোদ্দুর মামা যেন খুশি হয়ে তার মুখেও মিষ্টি পরশ এঁকে দিল। সামনে মুখ এগিয়ে তিতলিও সেই পরশ ও কোমল হাওয়াকে সাদরে গ্রহণ করে নিল। তার পাশে কানে হেডফোন গুঁজে বসে আছে আনিকা। আজ দুজনেই একসাথে ভার্সিটি যাচ্ছে। জীবনে কলেজ নামক শিক্ষাস্তরের ইতি টেনে ভার্সিটি নামক নতুন ধাপে পদার্পণ করতে যাচ্ছে তারা দুজন। এই নিয়ে তিতলির পড়ালেখা বিষয়ক উত্তেজনা থাকলেও আনিকার উত্তেজনা তার ক্রাশ নিয়ে। ভার্সিটিতে গিয়ে কয়জনের ওপর যে ক্রাশ খাবে, কত কত চকলেট বয় আছে, কার পছন্দ কী, আরও ইত্যাদি ইত্যাদি। এই মেয়ে জীবন অগণিত হারে ক্রাশ খেলেও আজ অবধি প্রেম করতে পারেনি। ক্রাশের সামনে গেলেও সব হাওয়া ফুস হয়ে যায়। আনিকার ভাষ্য মতে তারা ভার্সিটিতে ঢোকার সাথে সাথেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে একদল সিনিয়র গ্যাংয়ের ভয়ানক র্যাগিং। বেশিরভাগ গল্প সিনেমাতে তো তাই হয়, কিন্তু তিতলি এই বিষয়টি মানতে বরাবরের মতোই নারাজ। তিতলির কথা হলো, এটি কোনো গল্প বা সিনেমা না, এটা হলো বাস্তবতা। আর বাস্তবতায় এমন কিছুই হয় না। অগ্রাহ্য করলেও র্যাগিং নামক বিষয়টিকে তিতলি মনে মনে বেশ ভয় পায়। এসব কথা কাটাকাটির মধ্যেই রাস্তার সমাপ্তি ঘটে। প্রথম ক্লাসগুলো ঝামেলাবিহীন শেষ হয়। এই সময়ের মধ্যে তাদের 3 জন বন্ধুও হয়ে যায়। টিফিন টাইমে তারা ক্যান্টিনে গিয়ে বসে, বেশ কিছুক্ষণ গল্প করে তারা। এর মাঝেই ক্যান্টিনে আগমন ঘটে সাদাফের গ্রুপের। সাদাফরা গিয়ে বসে তিতলিদের সামনের বাম পাশের একটি টেবিলে।
সাদাফ কপাল কুঁচকে তাকিয়ে আছে ফোনের দিকে। সে অনবরত কাউকে ফোন দিয়েই চলেছে, কিন্তু অপর পাশের ব্যক্তিটি ফোনই ধরছে না। সাদাফ এবার তার কুঞ্চিত ভ্রুযুগল আরেকটু কুঞ্চিত করে বলে ওঠে, এই মেহরাব আবার কোথায় হাওয়া হয়ে গেল? ফোনও রিসিভ করছে না। কথাটি বলেই সাদাফ ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। তখনই সাদাফের চোখ যায় আনিকার দিকে। এর আগেও সে মেহরাবের বাসায় কয়েকবার দেখেছে আনিকাকে, কিন্তু কখনো কখনো কথা বলা হয়ে ওঠেনি। আগেই দেখার কারণে সাদাফ আনিকাকে চিনে ফেলে, তাই সে আঙুল দিয়ে ইশারা করে বলে, ও হ্যালো মিস, কাম হেয়ার। সাদাফের কথায় আনিকা, তিতলি সহ তাদের বন্ধুরাও ঘুরে তাকায়। এতক্ষণ আনিকা তার ক্রাশের কাহিনী বলতে আর বাকিরা কাহিনী শুনতে এতটাই ব্যস্ত ছিল যে সাদাফ রোজ ক্যান্টিনে এসেছে তা খেয়ালই করেনি। না হলে আনিকার তো ক্রাশের কাহিনী বাদ দিয়ে সাদাফের 14 গোষ্ঠীর লেকচার শুরু হয়ে যেত। আর তিতলি, সে তো আনিকার কোনো কথা কানে না দিয়ে আনিকার পাশে বসে ফেসবুক স্ক্রল করছিল, কারণ আনিকার বস্তার বস্তা ক্রাশ খাওয়ার গল্প শুনতে শুনতে কান পচে যাওয়ার উপক্রম। আর সাদাবদের যেহেতু সে খুব একটা চেনে না, তাই তারা আসার পরও কোনো রকম কিছু না বলে আগের মতোই ফেসবুক স্ক্রল করতে থাকে। এদিকে সাদাফের কথা শুনে আনিকা একবার আশেপাশে তাকে বলে, জি ভাইয়া, আমাকে বলছেন? সাদাফ আনিকার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ তোমাকে বলছি। আনিকা এবার মনে মনে বেশ খুশি হয়, কারণ আজ সে তার ক্রাশ বয় সাদাফের সাথে কথা বলতে পারবে। কিন্তু কিছুটা নার্ভাসও লাগছে এই ভেবে যে সাদাফ তাকে কি বলবে, আর সে কি সাদাফের কথা ঠিকঠাক জবাব দিতে পারবে। এইগুলো ভেবেই আনিকা সাদাফের টেবিলের সামনে গিয়ে গেল, আর তিতলি সেদিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। আনিকা কিছুটা নার্ভাসনেসের সাথে বলল, জি ভাইয়া, বলুন। তুমি মেহরাবের কাজিন আনিকা, রাইট? জি ভাইয়া। আনিকা ছোট্ট করে জবাব দিল। তোমাকে আমার কিছু কথা বলার ছিল, একটু জরুরি। সাদাফের কথায় আনিকা অবাক চোখে সাদাফের দিকে তাকিয়ে রইল। এমন কি জরুরি কথা বলবে সাদাফ? এদিকে তিতলিও ভ্রু জোড়া কিঞ্চিত কুচকে তাকিয়ে আছে সাদাফের দিকে। সাদাফের কথা শোনার জন্য আগ্রহ নিয়ে তাদের পানে চেয়ে রইল। সাদাফ বলে উঠল, মেহরাব কোথায় গেছে তুমি কি কিছু জানো? আসলে ও সকালে ভার্সিটিতে এসেছিল, কিন্তু তোমাকে আর সাথে কাকে যেন আনতে যেতে হবে বলে বেরিয়ে পড়ে, তারপর আর আসেনি। ফোনও করেছি কিন্তু রিসিভ করছে না। সাদাফের কথা শুনে আনিকা বেশ স্বাভাবিক হয়, নার্ভাসনেস দূর হয়ে যায়। আনিকা এবার স্বাভাবিকভাবে উত্তর দেয়, আজ ভার্সিটির প্রথম দিন হওয়ার কারণে মেহরাব ভাইয়া আজ আমাদের আনার কথা ছিল, তাই ভাইয়া বের হয়েছিল আর আমাকে ফোন করে রেডি থাকতে বলেছিল। আমি আর তিতলি রেডি হয়ে আমাদের বাসায় বসে ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। এর কিছুক্ষণ পরে ভাইয়া আমাকে ফোন করে জানায় যে ভাইয়ার নাকি কিসের খুব জরুরি কাজ পড়ে গেছে, যার কারণে আমাদের নিতে আসতে পারবে না। আমরা এক এক গাড়িতে করে চলে এসেছি। ভাইয়ার হয়তো কাজটা খুব জরুরি, তাই ফোন রিসিভ করছে না। কাজ শেষ হলে অবশ্যই এসে পড়বে। ও আচ্ছা, ঠিক আছে, এইটাই জানার ছিল। আজ তো তোমাদের ফার্স্ট ক্লাস, ক্লাস করে কেমন লাগলো? জি ভাইয়া, বেশ ভালোই লেগেছে। ওহ ঠিক আছে, কোনো হেল্প লাগলে জানাতে পারো। জি ভাইয়া, অবশ্যই জানাবো। আর আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি বেশ ফ্রেন্ডলি। কিছুটা মুচকি হেসে কথাগুলো বলল আনিকা। আর আনিকার কথা শুনে সাদাফও কিছুটা মুচকি হেসে বলল, কি বলো সবাই মিলে? আমি খুব গম্ভীর, আর আমি নিজেও কারোর সাথে খুব একটা কথা বলতে পারি না, শুধু মেহরাবের সাথে ছাড়া। আর তুমি বলছো আমি ফ্রেন্ডলি? আপনার মধ্যেও কথা বলার গুণ আছে, কিন্তু সেটা আপনার গভীরতা আর কাজের নিচে চাপা পড়ে গেছে। সেই গুণটাকে ফিরিয়ে আনার জন্য আপনার শুধু ঘষা মাজা অর্থাৎ কথা বলার প্র্যাকটিসের প্রয়োজন। বুঝেছেন ভাইয়া? আনিকার কথা শুনে মনে হচ্ছে সে যেন কোনো ভার্সিটিতে কথা বলার দক্ষতার উপর ক্লাস নিতে এসেছে। সম্পূর্ণ জ্ঞানী ব্যক্তির মতো ভাব নিয়ে কথাগুলো বলছে সে। আনিকার কথার ধরন দেখে সাদাফ হেসে দেয়। সাদাফ হাসি মুখেই বলে, ও আচ্ছা, তাই নাকি ম্যাডাম? আমি তো জানতাম না। আপনি দেখছি কথা বলার উপরে একেবারে পিএইচডি ধারণ করেছেন, কিন্তু আমার তো এই বিষয়ে হাতে খড়িও হয়নি। তাহলে আমি প্র্যাকটিস কীভাবে করব? হ্যাঁ, আপনি চাইলে আমি এই বিষয়ে আপনার সাহায্য করতে পারি। হাতেখড়ি, তারপরে প্র্যাকটিস। বাহ, আমি তো বেশ সহজেই ম্যাডাম পেয়ে গেলাম। আচ্ছা, এবার তাহলে পরিচয় করিয়ে দিই। ভাইয়া, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তিতলি। তিতলিকে দেখিয়ে বলে, আর তিতলি, উনি হচ্ছেন সাদাব ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তিতলি, আনিকা, সাদাফ তারা তিনজনে বেশ কিছুক্ষণ গল্প করলো। না, তিনজন বলে ভুল হবে, আনিকা নিজেই বেশিরভাগ কথা বলেছে। তিতলিও এর মাঝে মাঝে তাল মেলাচ্ছে, আর সাদাফ আনিকার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। আনিকার প্রতিটি কথা শুনছে সে। কথা বলার সময় ঠোঁটের বিভিন্ন আকৃতি করা, থেকে থেকে ভ্রু কুচকানো, আবারও বিরক্তিকর সাথে সামনে চলে আসা চশমা উঠিয়ে নেওয়া,
কথা বলার সময় হাতকে বিভিন্ন রকমভাবে নাড়াচাড়া করা, এই প্রতিটি বিষয় সাদাফ গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। আনিকার প্রতিটি বিষয় সাদাফের খুব মোহনীয় লাগছে। আনিকার কথার মাঝে সে হারিয়ে যাচ্ছে। কথা বলতে বলতেই টিফিন টাইম শেষ হয়ে যায়। টিফিন টাইম শেষ হতেই তিতলি আর আনিকা উঠে দাঁড়ায়, কারণ এখন তাদের ক্লাস আছে। তাই তারা সাদাফ থেকে বিদায় নিয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাদাফ আনিকাকে বলে উঠল, এই যে ম্যাডাম, আপনার ফোন নাম্বার তো দিয়ে যান, না হলে কথা বলার ক্লাস করব কিভাবে? আনিকা চশমা উঠিয়ে বলল, তার প্রয়োজন নেই মিস্টার স্টুডেন্ট। আজ রাত 10টায় আমি নিজেই আপনাকে কল করব, রেডি থাকবেন কিন্তু। জি অবশ্যই মিস কথার রানী। সাদাফের কথা শুনে আনিকা খিলখিলিয়ে হেসে উঠল, আর সাদাফ মুগ্ধ নয়নে আনিকার দিকে চেয়ে রইল। তিতলি আনিকাকে যাওয়ার জন্য তাড়া দিতেই আনিকা হাত নাড়িয়ে সাদাফকে বাই বলেই চলে যায়। আর এদিকে সাদাফ এখনও আনিকার যাওয়ার পানে চেয়ে রইল। সে যেন এক ঘড়ির মাঝে চলে গেছে। কিরে কি হলো, কোথায় হারিয়ে গেলি? সাদাফের বন্ধু রাকিবের কথায় তার ধ্যান ভাঙে। সাদাফ রাকিবের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কই আমি ঠিক আছি। কতটা ঠিক আছিস তা তো আমরা ভালো করেই জানি। এতদিনের বন্ধুত্ব কি এমনি এমনি হয়েছে? এতক্ষণ বসে বসে আমরা তোর কাহিনী দেখছিলাম। আগে তো কারোর সাথে ঠিক মতো কথাই বলতি না, আর এখন আনিকাকে পেয়ে আমাদের দিকে ফিরেও তাকালি না, আর আনিকার দিকে এক দৃষ্টি তাকিয়েছি। কি ব্যাপার বলতো? আরে তেমন কিছুই না। তেমন বলতে কেমন? আর আসলেই তোর কিছু হয়নি তো? হয়ে না থাকলে বলেই রাখি, ওভাবে তাকিয়ে থাকিস না, মামা না হলে আবার তেমন থেকেও বেশি কিছু হয়ে যাবে। কথাটা বলেই রাকিব সহ বাকি বন্ধুরা হেসে দিল। আর সাদাফ অন্যদিকে ফিরে একটি শ্বাস ছেড়ে বলল, যা হওয়ার তা তো হয়ে গেছে, অনেক বেশি কিছুই হয়ে গেছে। আমি তোমার কথায় আটকে গেছি, তোমার মাঝে হারিয়ে গেছি কথার রানী, তোমার মাঝেই ডুবে গেছি। কথাটি বলতেই সাদাফের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা দেয়, কিন্তু কথাগুলো আর সেই হাসি কেউই টের পায়নি। রোদ্দুর মামা তার তাপ বাড়িয়ে দিয়েছে, তপ্ত বাতাসে চারপাশ ধুলোময় হয়ে যাচ্ছে। এদিকে মেহরাব ক্লান্ত শরীর নিয়ে বের হয় হসপিটাল থেকে। বের হয়ে কল দেয় সাদাফকে। এতক্ষণ ফোন সাইলেন্ট করে রেখেছিল। ফোনে 2বার রিং হতেই ওপাশ থেকে সাদাফ ফোন রিসিভ করে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কিরে মেহরাব, তুই কোথায়? এতক্ষণ ধরে ফোন করছি, রিসিভ করছিলি না কেন? সব ঠিক আছে তো? আরে বাবা, হ্যাঁ সব ঠিক আছে। তুই খামোখা চিন্তা করছিস। তুই এখন কোথায়, আর হুট করে কোথায় হারিয়ে গিয়েছিলি? কি হয়েছিল? আগে বল তোরা কোথায়, আমি ওখানে আসছি। আমি এসে সব কিছু বলছি। আমরা এখন ভার্সিটির ক্যান্টিনে, তুই সাবধানে আয়। আমরা এখানে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বাই। বাই। সাদাফের সাথে কথা বলেই মেহরাব ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পরে মেহরাব তার ভার্সিটির সামনে এসে পৌঁছায়। পার্কিং সাইডে গিয়ে তার বাইক পার্ক করে, হেলমেট খুলে বাইকের হ্যান্ডেলের সাথে রাখে, তারপর ক্যান্টিনের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে তিতলি ক্লাস শেষে বারান্দায় এসে দাঁড়ায়। এখন যেই ক্লাসটি হওয়ার কথা ছিল তা হবে না, অর্থাৎ আপাতত 40 মিনিট আর কোনো ক্লাস নেই। তিতলি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে। হঠাৎ তিতলির চোখ যায় পার্কিং সাইডের দিকে। কেউ একজন সেখান থেকে বের হচ্ছে। হ্যাঁ, সে আর কেউ নয়, বিখ্যাত গিটারিস্ট মেহরাব রায়হান চৌধুরী। কিন্তু তিতলি তো তাকে চেনে না। তিতলির কাছে মেহরাব অচেনা পুরুষ, কিন্তু আজ তিতলির কাছে এই অচেনা পুরুষকে খুব মোহনীয় লাগছে। হেলমেট পরার কারণে মেহরাবের অগোছালো চুল বাতাসের সাথে হালকা উড়ে সামনে আসছে, আর মেহরাব সেই চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছে। রোদের আলোতে কপালের ঘামগুলো চিকচিক করছে। রোদের কারণে তার ঘন ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে রেখেছে। কিছুটা সামনে এগিয়ে যেতেই একটা ছেলে আসে। মেহরাবও তার সাথে কথা বলে। কথা শেষে মেহরাব মিষ্টি একটা হাসি দেয়, তারপর হাঁটতে হাঁটতে ক্যান্টিনের ভেতরে চলে যায়। তিতলি এতক্ষণ ধরে মেহরাবের প্রতিটি মুভমেন্ট নিখুঁতভাবে দেখছে। মেহরাবের প্রতিটি বিষয় তিতলিকে মুগ্ধ করেছে। দীর্ঘ 19 বছরের এই জীবনে তিতলি প্রথমবার কোনো ছেলের দিকে এতটা গভীরভাবে তাকিয়েছে, কোনো ছেলেকে দেখে এতটা ভালো লেগেছে। মেহরাবের কথা ভাবতেই তিতলির মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি ভালো লাগা, আনিকার মতো ক্রাশ খাওয়া, নাকি এই থেকে গভীর কিছু? আনিকার ডাকে তিতলির ধ্যান ফেরে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারা ক্লাসে চলে যায়। হ্যাঁ এসে পড়েছে, এবার যা জিজ্ঞেস করার একসাথে করে ফেল। একে একে উত্তর দিচ্ছে। ক্যান্টিনে গিয়ে সাদাফেদের সাথে বসতে বসতে কথাটি বলল মেহরাব। মেহরাবের কথা শুনে সাদাফ বলল, বেশি কিছু না, শুধু কি হচ্ছে তা জানতে চাই, যার কারণে তুই হুট করে উধাও হয়ে গেলি। তেমন কিছু না, আমি আনিকাদেরকে আনতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। সেখানে রাস্তায় এক বয়স্ক লোক অ্যাক্সিডেন্ট করে। আমি তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাই।
আর আনিকাকে ফোন করে বলি যে আমি তাদের আনতে যেতে পারবো না। তারপরে ভদ্রলোককে হসপিটালে অ্যাডমিট করালাম। ওনার পকেটে থাকা ফোন বের করে বাড়ির লোকজনদেরকে জানালাম। এর কিছুক্ষণ পর ওনার 2 ছেলে আসলো। আমি তাদেরকে সব খুলে বললাম আর সবকিছু বুঝিয়ে দিয়ে চলে এলাম। ये है मेरी कहानी अपनी जुबानी। और कोई सवाल है? नहीं, अब सब कुछ क्लियर है। বলেই সাদাব মুচকে হাসে আর তারা সবাই আবার আড্ডা দিতে ব্যস্ত হয়। বাহিরে ঝিরে ঝিরে বাতাস বয়ে যাচ্ছে। চাঁদের আলোয় নাইট কুইন ফুলগুলো নিজেদের শুভ্রতার সৌন্দর্য সানান দিচ্ছে। সেই সাথে আছে হালকা মিষ্টি সৌরভ। সব মিলে এখন মনে হচ্ছে আসলে এই ফুলের নামের সার্থকতা এর মধ্যেই নিহিত আছে। তিতলি বারান্দায় এসে তার চারপাশগুলো আলতো পরশে ছুঁয়ে যাচ্ছে। তারপর বারান্দায় থাকা রকিং চেয়ারটিতে গা এলিয়ে দেয়। এই সময় গান শোনার ইচ্ছেগুলো বাস্তবে পরিণত হওয়ার জন্য তার কাছে আকুল আবেদন করছে। এতদিন পড়ার চাপে গান শোনাই হয়নি, আজ অনেক দিন পরে গানের জগতে প্রবেশ করবে আবার। তিতলি কানে হেডফোন গুঁজে একটি বাংলা গান প্লে করলো। শুরুতেই একটি গিটার সুর। এই গিটারের সুরটি শুনে তিতলির সেই দিন কলেজের অনুষ্ঠান থেকে ফেরার সময় ভেসে আসা সুরটির কথা মনে পড়ে। কি সুন্দর সেই সুরটি, কতটা মনোমুগ্ধকর। ইস, এতটা গভীরভাবে এতটা সুন্দর করে গিটার কেউ কীভাবে বাজাতে পারে? আচ্ছা, সেই ব্যক্তিটি কি সাদাফ নাকি অন্য কেউ? এই বিষয়টি খুব করে জানতে ইচ্ছে করছে তিতলির। নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে না পেরে এই রহস্য উদ্ঘাটন করতে ফেসবুকে লগ ইন করে। ফেসবুকে সে সাদাফের পেজে ঢোকে, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। তিতলির রহস্য উদ্ঘাটনের কাজের সফলতার চিহ্নস্বরূপ সেই দিন অনুষ্ঠানের একটি ভিডিও পায় সাদাফের পেজে। তিতলি সঙ্গে সঙ্গে ভিডিওটি প্লে করলো। দেখলো সেদিন সাদাফের সেই বক্তব্য দেওয়ার অংশ। তিতলি ভিডিওটির কয়েক মিনিট এগিয়ে দিল। এবার দেখলো সাদাফ তার গান শেষ করেছে। হ্যাঁ, সেদিন সে এই পর্যন্তই ছিল। এরপরে সেখান থেকে বের হয়ে যাওয়ার কারণে আর কিছু দেখা হয়নি। সাদাফের গান শেষ হওয়ার পরে সে দেখলো স্টেজে বেশ লম্বা একজন এগিয়ে আসছে। আরে, এটি তো আজ সকালে দেখা সেই অচেনা মানুষটি, যার দিকে তিতলি মুগ্ধ নয়নে চেয়েছিল। তিনি সামনে এগিয়ে আসতে সকলে মেহরাব মেহরাব বলে চিৎকার করে প্রতিধ্বনিত তুলতে থাকে। তিতলি এবার অবাক হয়ে ভিডিওটি দেখতে থাকে। কিছুক্ষণ পরেই তিতলির মস্তিষ্ক তাকে জানান দেয় যে তার কানে এখন তার সেই অতি পরিচিত ও প্রিয় গিটারের সুরটি ভেসে আসছে। তবে কি এই মেহরাব, যার গিটারের সুর, যার হাত নাড়ানো, যার খোঁচা খোঁচা দাড়ি, এমনকি প্রতিটি মুভমেন্ট তিতলির মাঝে শিহরণ জাগিয়েছিল? ভাবতেই তিতলির মাঝে বিদ্যুৎ খেলে গেল। কিন্তু পরক্ষণেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি আর মুখে একরাশ লজ্জা জায়গা করে নিল। তিতলি ভিডিওটি থেকে বের হতেই তার চোখ আটকে যায়। ইংরেজির গোটা গোটা অক্ষরে লেখা, সাদাফ রিজওয়ান ইজ উইথ মেহরাব রায়হান চৌধুরী, অর্থাৎ মেহরাবকে ট্যাগ দেওয়া। এটি এতক্ষণ তিতলি খেয়াল করেনি। লেখাটি দেখে তিতলি মেহরাবের পেজে ঢোকে। সেখানে মেহরাবের ছবিগুলো দেখতে থাকে। তিতলি মেহরাবের সেই নীলাভ চোখ জোড়ায় আটকে যাচ্ছে। ইস, এই মানুষটার চোখ এত সুন্দর কেন? তিতলি প্রতিটি ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিজের অজান্তেই ঠোঁট জোড়া প্রসারিত হয়ে ডান গালে ছোট্ট টোলের সৃষ্টি করেছে। একটি ছবিতে মেহরাব ঠোঁট কামড়ে হাসছে। সেই ছবিটির দিকে তাকিয়ে তিতলি আনমনেই বলে ফেলে, ইস, তুমি এতটা সুন্দর কেন, এতটা স্নিগ্ধ কেন? তোমার প্রতিটা দৃষ্টি, প্রতিটা হাসি, প্রতিটা মোহনীয় কেন? জানো তোমার এই স্থির চিত্র কতটা টানছে আমায়। মন তো চাইছে খুব করে ভালোবাসতে, ইচ্ছে করছে ভালোবেসে ডুবে যেতে তোমার মাঝে। রোদ্দুর মামা মন খুলে তার আলো বিতরণ করছে চারপাশে। ধীরে ধীরে তার প্রখরতাও বেড়ে চলেছে। বাতাসতার প্রভাবে তপ্ত হয়ে উঠেছে। এতে নাট্যকলা ভবনের পেছনে থাকা পুকুরের হালকা সবুজ পানিগুলো ঝিলিমিলি করছে। আর চারপাশে গাছের ছায়ার নিচে থাকা বেঞ্চগুলোর মধ্যে একটিতে বসে দৃশ্যটি উপভোগ করছে তিতলি। বরাবরের মতো প্রকৃতির মাধুর্য তার মনকে প্রফুল্ল করে তুলেছে। কিন্তু আনিকার কথা মনে হতেই বিরক্তিতে তার কপাল কুঁচকে যাচ্ছে। এই মেয়ে পারেও বটে। আগে তো সারাদিন ক্রাশ ক্রাশ করতো, আর এখন বাচাল বিদ্যা প্রদানে ব্যস্ত হয়ে পড়েছে। ভার্সিটিতে এসে প্রথম ক্লাসগুলো ভালোভাবেই করে, কিন্তু ব্রেক টাইমের পরের দুটো ক্লাস অফ। কারণ একজন টিচার অসুস্থ, যিনি গতকালও আসেননি, আর আরেকজন টিচার জরুরি কাজে বেরিয়ে পড়েছেন। তাই এই অফ টাইমে প্রায় সব নতুন স্টুডেন্টরা ভার্সিটি ঘুরে ঘুরে দেখছে। আনিকা আর তিতলিও ঘুরে দেখছিল। আর তখন সাদাফ আসে। এসেই আনিকার সাথে হাঁটার আবেদন করলে আনিকাও তাতে সম্মতি দেয়।
গতকাল রাতেও নাকি 3 ঘন্টা 57 মিনিট তারা কথা বলেছিল। ভাবতেই অবাক লাগে, এই গম্ভীর সাদাপো এত কথা বলেছে নাকি শুধু আনিকা বলেছে আর সাদাপ শুনেছে। এই বিষয় তিতলি নিশ্চিত না হলেও এদের হাবভাব দেখে এইটা নিশ্চিন্ত যে তাদের মাঝে প্রেম প্রেম ভাব হয়ে গেছে। তাই তিতলি কাবাব মে হাড্ডি হতে চায়নি। সে পুকুর পাড়ে এসে বসেছে। যাওয়ার সময় আনিকা বলেছে তাড়াতাড়ি চলে আসবে। প্রায় 1.5 ঘন্টা হতে চলল, কিন্তু আনিকার আসার নাম নেই। একটু পরে আবার ক্লাস শুরু হবে, এই পর্যন্ত অপেক্ষা করবে। তারপরে আনিকা আসুক বা না আসুক তিতলি ক্লাসে চলে যাবে বলে সিদ্ধান্ত নিল। আবার এত সময় এভাবে বসে থাকতে হবে ভেবেই তিতলির মুখের বিরক্তির ছাপ আরও তীব্র হলো। কিন্তু তিতলির বিরক্তির ছাপ কাটিয়ে দেয় একটি ছোট্ট নরম তুলতুলে হাতের স্পর্শ। তিতলি হাতটির মালিককে দেখার জন্য পিছে ফিরতে দেখলো একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, যার বয়স 2.5 থেকে 3-এর মধ্যে হবে। সে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে তিতলির দিকে। তিতলি বাচ্চাটিকে দেখে মুচকি হেসে তার হাত ধরে নিজের পাশে বসিয়ে বলে, এই যে কিউট অ্যাঞ্জেল, নাম কি আপনার? আর এখানে কি করছেন? আপনাকে তো আপনার মা বাবা না পেলে অনেক খুঁজে করবে। বাচ্চাটি তিতলির দিকে সেই ভাবুক দৃষ্টিতেই তাকিয়ে বলল, আচ্ছা, আগে বলো তো, তুমি কি আমার তিতলি আম্মা? বাচ্চাটির মুখে নিজের নাম শুনে তিতলি বেশ অবাক হয়, আর সাথে মাম্মাম কথাটি শুনে তো সে অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে জিজ্ঞেস করে, আপনি আমার নাম কিভাবে জানলেন কিউট অ্যাঞ্জেল? আর আমি আপনার মাম্মাম কিভাবে হলাম? আগে আমাকে তুমি কোলে বলতে হবে, তাহলে কিচ্ছু বলবো না। তুমি জানো না, আর তুমি তোলে বললে আপন আপন লাগে, আর আপনি কোলে বললে পর লাগে। আর আমিও তোমাকে তুমি কোলেই বলবো, তুমিও আমাকে তুমি কোলেই বলবে, ঠিক আছে? তিতলি বাচ্চাটির কথা শুনে অবাকত্বের মাঝেও ফিক করে হেসে দেয়। তারপর বলে, ওরে পাকা বুড়ি, আপনি দেখছি অনেক সুন্দর করে কথাও বলতে পারেন, আমাকেও শিখিয়ে দিন। আর ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো, কিউট অ্যাঞ্জেল। তাহলে দেখি এবার লক্ষ্মী মেয়ের মতো সব বলে ফেলো। বলতি, আমার নাম হচ্ছে, বলা যাবে না। আমি কিভাবে এসেছি আমার মামার কাছে, আমার নাম মামা বলেছে, আরেকটা কি বলেছে ভুলে গেছি। আমি তোমার মাম্মাম হলাম কিভাবে? ও আচ্ছা, আমি মামাকে একটা মামুনি আনতে বলতাম, বুঝতো? কিন্তু মামা আগে বলতো না, কোনো মামুনি আনবে না। একদিন বলেছে তোমার জন্য মামুনি পেয়ে গেছি। তখন আমাকে তোমার ছবি দেখিয়েছিল। আমার তোমাকে অনেক অনেক একদম একটু বলে ভালো লাগছিল। তাই আমি মামাকে বলেছিলাম আমাকে আমি মামুনি ডাকুম না মাম্মাম ডাকুম, কারণ মাম্মাম তো বেশি আপন। তাই তখন আমার মামা বলেছে ঠিক আছে, তোমাকে মাম্মাম বলেই ডাকতে, বুঝেছ? একটি ছোট বাচ্চাও যে কাউকে কথার মাধ্যমে এতটা অবাক করতে পারে, তা এই বাচ্চাটাকে না দেখলে তিতলি কখনোই বুঝতে পারতো না। বাচ্চাটার কথায় সে বিস্ময় সপ্তম আকাশের চেয়ে বেশি কিছু থাকলে তাতে পৌঁছে গেছে। সে বাচ্চাটিকে বলে, তোমার নাম না বললে তোমাকে আমি কি বলে ডাকবো? আর তোমার মামাকে? আমি তো তোমাকেও চিনি না, তোমার মামাকেও চিনি না। তুমি আমাকে তোমার দেওয়া কিউট অ্যান্ডেল নামেই ডাকবে। আর আমাকে তো চিনেছ, কিন্তু আমার মামার কথা তো বলতে পারবো না। এটা সিক্রেট, তুমি বলে জানতে পারবে। আর শুনো, মামা আমাকে একটা কাজে পাঠাইছে তোমার কাছে। কি কাজ কিউট অ্যাঞ্জেল? কিউট অ্যাঞ্জেল তার পরনের জিন্স ওপরে করে রাখা একটা গোলাপ আর পকেটের ভেতর থেকে একটা ছিটকুট বের করে তিতলির দিকে এগিয়ে দেয়। তিতলি এতক্ষণ গোলাপটি খেয়াল করেনি, বেশ বড় ও সুন্দর গোলাপটি। কিউট অ্যাঞ্জেল সেগুলো তিতলির হাতে দিয়ে বলে, মামা তোমাকে এগুলো দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দে, এগুলো তুমি রেখে দাও কেমন? কারণ মামা ভালো বেটে তোমাকে এগুলো দিতে। তোমার মামা কোথায়? উনি যদি আমাকে এতটাই ভালোবাসতো তাহলে এগুলো উনি নিজেই দিত। তোমার মামা নিজে না দিয়ে কোথায় লুকিয়ে আছে বলো তো কিউট অ্যাঞ্জেল? সেটা তো বলা দেবে না।
মামা বলতে নিষেধ করেছে। আচ্ছা, আমার যেতে হবে, তুমি এগুলো রেখো কেমন? আচ্ছা, কিন্তু আবার কবে আসবে? তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমাকে ভুলে যেও না কিন্তু। তোমাকে আমি খুব মিস করব। আমিও মিট করব। আচ্ছা, আমি যাই। ও, আমার তো আরেকটা কাজ লয়ে গেছে। কি কাজ কিউট অ্যাঞ্জেল? বাচ্চাটি এসে তিতলির দুই গালে দুটো চুমু এঁকে দিল। তিতলি বেশ খুশি হলো তার এই কাজে। সেও তার কিউট অ্যাঞ্জেলের দুই গালে দুটো চুমু দিল আর বলল, অনেক ধন্যবাদ কিউট অ্যাঞ্জেল, তোমার ভালোবাসার পরশের জন্য। পাপিটা তো আমি দেই নাই। তুমি তো দিলে। এখানে তো তুমি ছাড়া আর কেউ নেই যে আমাকে পাপ্পি দিবে। আরে, আমার মামা তোমাকে বলেছিল তোমাকে নাকি পাপ্পি দিতে ইচ্ছে করেছে, তাই আমি বলেছি আমি পাপ্পি দিতে। আমি তোমাকে মামার পাপ্পিটা দিয়ে দেব। আর এখন আমি তোমাকে মামার পাপ্পি দিয়েছি। বাচ্চাটির কথা শুনে তিতলির চোখ গোল হয়ে গেল, যেন অক্ষি কোঠর থেকে বেরিয়ে আসবে। এর মধ্যেই বাচ্চাটি আবারও বলে, তোমার পাপ্পিটা মামাতে দিব। থ্যাংক ইউ পাপ্পি। এটাকে তো বলে পাপ্পি ট্রান্সফার। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। টাটা। আরে শোনো, যা চলে গেল। কিউট অ্যাঞ্জেলের কথাগুলো মনে করে সে স্তম্ভিত হয়ে গেল। হাতটি তার গালে চলে গেল। তার কেমন এক ধরনের অনুভূতি হলো। সে এক দৃষ্টিতে সেই চিরকুটটির দিকে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তিতলি চিরকুটটি খুলে বলল, চুপটি করে বসেছিলাম। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমার। লা 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 লা। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। জানতে চাও কে সে? আর কেউ নয়, আমার হৃদয় হরণে সেই মায়াপুরীটি হলে তুমি। তোমার মায়ের মাঝে হারিয়ে গেছে। সে প্রথম দেখায় তোমাকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেছে। প্রতিটি দিন তোমার ছবি বুকে জড়িয়ে ঘুমায়। ঘুম থেকে উঠে ছবিতে তোমার সেই মায়া ভরা মুখটি দেখে, তোমার হাসিটি দেখে দিন শুরু করে। কিন্তু জানো, তবুও তোমার শূন্যতে কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, কারণ ওটা তো তোমার ছবি, তুমি না। আমি তো তোমাকে চাই। আমি চাই আমার ঘুম শুধু তোমাকে দেখেই নয়, তোমার ভালোবাসা পরশে ভাঙুক। প্রতিটি সকালে আমি তোমার নরম হাতের ছোঁয়া পেতে চাই। সকালের মিষ্টি রোদে তোমার মুখে ছড়িয়ে যাওয়া হাসি রেখার ছোট্ট টুলটি নিজ হাতে ছুঁয়ে দিতে চাই। সকালবেলায় ঘুম জড়ানো চোখে তোমায় দেখে তোমার ভেজা চুলে মুখ ডুবাতে চাই। কোনো একদিন আমি তোমার হাতে একটি লাল শাড়ি দিয়ে বলবো, যাও এটা পরে এসো। আজ আমরা এক গ্রামের দাম্পত্য হিসেবে নৌকাতে ঘুরে বেড়াবো। চাষিদের প্রতি তাদের বউয়েদের ভালোবাসা দেখব, গ্রাম্য প্রকৃতির রোমাঞ্চকর দৃশ্য দেখব, গ্রাম্য পরিবেশকে আমাদের ভালোবাসার জানান দিব। তোমার নৌকার মাঝি হয়ে নদীর মাঝখানে গিয়ে জ্যোৎস্না বিলাস করব। তুমি আমার কথা শুনে খুশি হয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে চলে যাবে। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে তুমি দরজা খুলবে। দরজা খোলার আওয়াজে আমি ফিরে তাকাবো। তখন আমার চোখ আটকে যাবে তোমার মাঝে। আমি ডুবে যাব। আমায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তুমি আমার সামনে তুলি বাজাবে। এতে আমার ধ্যান ভাঙবে। আমার অবস্থা দেখে তুমি খিলখিলিয়ে হেসে উঠবে। আমি মুগ্ধ নয়নে তোমার দিকে চেয়ে থাকবো। হৃদকম্পন বেড়ে যেতে থাকবে। মুখে ফুটে উঠবে এক চিলতে হাসি। তখন আমি তোমায় বলবো, জানো মায়াপুরী, তোমার এই হাসি আমি কতটা ভালোবাসি।
এতে তুমি লাজুক হাসবে। তারপর আমরা বেরিয়ে পড়ব গ্রাম দম্পতির বেশে। শুধু কল্পনা নয়, বাস্তবে আমি তোমাকে পেতে চাই। গ্রাম্য দম্পতির বেশে জ্যোৎস্না বিলাস করতে চাই। হ্যাঁ মায়াপুরী, আমি তোমার মাঝে হারাতে চাই। সবার সম্মতিতে আমি তোমাকে আমার করে নিতে চাই। তুমি কি আমায় দিবে তোমার মাঝে ডুবে যাওয়ার ভালোবাসার অধিকার? এটি তোমার মাঝে হারিয়ে যাওয়া সেই নামহীন প্রেমিক। চিরকুটটি পড়ে তিতলি স্তম্ভিত হয়ে গেল। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা আর এই চিরকুটটার বিষয় কিছুই মাথায় ঢুকছে না। মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হতে পারে এই ব্যক্তি? সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বিষয়টি যেমন সবার জীবনে সত্যি, তিতলির জন্যও তাই। ভিন্ন কিছু নয়, তার জীবনে নামহীন প্রেমিকার খোঁজ নেওয়ার জন্য সময়কে ধরে রাখতে পারেনি। সেদিনের সেই ঘটনাটির পর 1 বছর কেটে গেছে। পিচ্চি বাচ্চাটি প্রতিদিন তিতলির সাথে দেখা করতে আসে ভার্সিটিতে, আর সাথে একটি করে গোলাপ ও চিরকুট দিয়ে যায়। সাথেই চুমু দিতে চাইলে তিতলি তার মামার ব্যাপারটি মনে করে পিছে সরে যায়। এই বছরে বেশ অনেক কিছু পরিবর্তন হয়েছে। তিতলি আর আনিকা অনার্স 2য় বর্ষে উঠেছে। পিচ্চি বাচ্চাটি আগে থেকে বড় হয়েছে, আর তার তোতলানো কথাগুলো ঠিক হয়ে গেছে। এখন সে সম্পূর্ণ স্পষ্টভাবে কথা বলতে পারে। আনিকা আর সাদাফের প্রেম অনেক আগে থেকে জমে ওঠে। প্রথমে আনিকা তেমন পাত্তা না দিয়ে মনে করেছিল সাদাফও অন্য ছেলেদের মতো শুধু ক্রাশ, কিন্তু সময়ের ব্যবধানে সে বুঝতে পারে যে তার ধারণা সম্পূর্ণ ভুল। সে সাদাফকে ভালোবাসে। সাদাফ আগে গম্ভীর থাকলেও এখন তার কথার রানীর সাথে থেকে থেকে তারই মতো প্রাণোচ্ছল হয়ে গেছে। সবার সাথে প্রাণ খুলে কথা বলে, হাস্যোজ্জ্বল থাকে। আনিকা যেমন সাদাফের মধ্যে পরিবর্তন এনেছে, সাদাফও তেমন আনিকার মধ্যে একটি কঠিন পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। আর সেটি হলো আনিকার ক্রাশ খাওয়ার ব্যাপারটি। প্রথম আনিকা সাদাফকে তার ক্রাশের বিবরণ দিত, আর সেগুলো শুনে সাদাফ রাগে ফুঁসত। আনিকাকে এসব ব্যাপারে কথা বলতে মানা করতো, কিন্তু আনিকা তেমন পাত্তা দিত না। একদিন তো আনিকা সাদাফের সামনে একটি ছেলেকে দেখে বলে যে সে তার ক্রাশ। এমনকি আনিকা গিয়ে সেই ছেলেটির সাথে সেলফিও তুলে আসে। এতে সাদাফ তেলে বেগুনি জ্বলে ওঠে। সেদিন সাদাফ প্রথমবারের মতো আনিকাকে তার ভালোবাসার কথা জানায়, আর বলে যে সে আনিকাকে ভালোবাসে। দেখেই তার মুখে অন্য কারো নাম শুনতে পারে না। আর আনিকা যদি এমন ক্রাশ নিয়ে পড়েই থাকে তাহলে যেন তার সাথে আর দেখা না করে এবং কথা না বলে। কথাগুলো বলে সাদাফ চলে যায়। এদিকে আনিকা বোকা হয়ে যায় সাদাফের কথা শুনে। তারপর সে সাদাফকে অনেক কল দিল, কিন্তু সাদাফ ফোন রিসিভ করেনি। পরে ফোন বন্ধ করে রাখে। সাদাফের বাসার ল্যান্ড ফোনে কল দিয়েও সাদাফের সাথে কথা বলতে পারেনি। অনেক চেষ্টা করেও আনিকা 3 দিন সাদাফের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। 3 দিনে সে সাদাফের শূন্যতা বুঝতে পারে। সাদাফকে ছাড়া তার দম বন্ধ হওয়ার উপক্রম। আনিকা তখন বুঝতে পারে যে সে সাদাফকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে। পরে অনেক কষ্টে মেহরাবকে বলে সাদাফকে ভার্সিটিতে আনায়। সাদাফ জানতো না যে আনিকাও আছে। মেহরাব সেই পুকুর পাড়ে সাদাফকে রেখে আসে। সাদাফ সেখানে আনিকাকে দেখে চলে আসতে চাইলে আনিকা সাদাফের হাত ধরে। সাদাফ ফিরে তাকাতেই আনিকা সাদাফকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। আনিকাও বলে যে সাদাফকে ছাড়া সে অসম্পূর্ণ, অনেক ভালোবাসে সাদাফকে। সাদাফও নিজেকে আর দমিয়ে রাখতে পারেনি। সেও আনিকাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সেই থেকে আনিকা কখনো অন্য কোনো ছেলের দিকে তাকায়নি, কারণ তার ক্রাশ রাজ্যে ছিল, আছে আর থাকবে শুধু সাদাফের বসবাস। আনিকা আর সাদাফের রিলেশনের কথা তাদের পরিবার জানতে পারে। আনিকার পরিবার সাদাফের বাবা আর তার ভাই রাজনীতিবিদ হওয়ার কারণে প্রথমে একটু অনীহা প্রকাশ করলেও পরে সকলেই মেনে নেয়। আর 2 বছর পরে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। আর তিতলি তো প্রতিদিন মেহরাবের ছবি দেখা আর তার অভ্যাসে পরিণত হয়েছে। মেহরাবের ছবি না দেখলে কোনোভাবেই তার ঘুম আসে না। এর মধ্যে মেহরাবকে এসে বেশ কয়েকবার দেখেছে, কিন্তু মেহরাব হয়তো তাকে খেয়ালই করেনি। তিতলির মাঝে মাঝে ইচ্ছে করতো মেহরাবের সাথে গিয়ে কথা বলতে, কিন্তু দ্বিধাবোধ করার কারণে কখনো কথা বলা হতো না। আর হ্যাঁ, সেই চিরকুটগুলো পড়াও তার অভ্যাস। সেই সাথে পিচ্ছি বাচ্চাটিও। কিন্তু সব হয়তো একসাথে শেষ হয়ে যাবে। কাল মেহরাবদের লাস্ট ক্লাস। ভার্সিটির মোস্ট ট্যালেন্টেড ব্যাচ হওয়ার কারণে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু মেহরাব চলে যাবে। আর হয়তো কখনো দেখা হবে না ভাবতেই তিতলির বুক হু হু করে উঠল। সে বাচ্চাটিও বলেছে সে নাকি কালকের পরে ভার্সিটিতে আর আসবে না। তাহলে কি আর কোনো চিরকুট পাবে না? এই অভ্যাসগুলো ছাড়া সে কীভাবে দিন কাটাবে? ভাবতেই খুব কষ্ট হচ্ছে তিতলির। এসব ভাবনা চিন্তার মাঝেই এক নির্ঘুম রাত কাটিয়ে দিল সে। পিচ্চি বাচ্চাটি অর্থাৎ তিতলির কিউট অ্যাঞ্জেল তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে
আজ অনুষ্ঠান, কিন্তু তিতলি এক কোণে বসেছিল, কারণ সে মেহরাবকে দেখলে হয়তো তার কষ্ট আর ধরে রাখতে পারবে না, তার যন্ত্রণা আরও বেড়ে যাবে। তাই সে পুকুর পাড়ের এক কোণে বসেছিল। হুট করে কোথা থেকে কিউট অ্যাঞ্জেল এসে আমার সাথে চলো বলে হাত ধরে নিয়ে যেতে লাগলো। আরে আরে, কিউট অ্যাঞ্জেল, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? তুমি না এতদিন আমার মামাকে দেখতে চেয়েছিলে, তাই আজ তোমাকে আমার মামার কাছে নিয়ে যাচ্ছি। কিউট অ্যাঞ্জেল, আজ না আমার মন ভালো নেই, আজ যেতে ইচ্ছে করছে না। অন্য সময় এসে দেখিও তোমার মামাকে। না তিতলি মামা, তোমার আজই যেতে হবে। আমি আর কোনো কথা শুনবো না। তিতলি অগত্যার কথা না বাড়িয়ে তার সাথে যেতে থাকলো। সেখানে গিয়ে তো তিতলি অবাকের চরম সীমানে পৌঁছে গেল, কারণ তার সামনে মেহরাবই গিয়ে আসছে। তিতলির সামনে এসে মেহরাব হাঁটু কেটে বসে পড়ে। মায়াপুরি, আজ ভার্সিটির শেষ দিন, আর কখনো আসবো কিনা জানি না, আর তোমাকে ওভাবে চিঠি দেওয়া হবে না। তাই ভাবলাম আজ চিরকুটের জায়গায় আমি নিজের অনুভূতির কথা তোমায় বলি। তোমাকে কলেজে সে অনুষ্ঠানে দেখি আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতির জন্ম হয়। সেদিন আমি তোমাকে ডিটেলস বের করি, যার কারণে অনুষ্ঠান আসতে দেরি হয়েছিল। তারপর থেকে তোমার অগোচরে তোমার খোঁজখবর রাখি। তোমার পরীক্ষা ছিল বলেই কিছু জানায়নি। তারপর ভার্সিটিতে আসার পর থেকে পরিচয় গোপন করে চিঠি দেওয়া শুরু করি। হুট করে আমি তোমাকে এমন কিছু বললে তুমি হয়তো কখনোই মেনে নিতে না। সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর তোমার যদি আমার পছন্দ না হয় তাহলে আমি দূরে চলে যাব। কখনো তোমায় বিরক্ত করতে আসবো না। তোমার অমতে কিছুই হবে না। ভালোবাসি মায়াপুরি, খুব বেশি ভালোবাসি। আমি তো তোমার মাঝে হারিয়ে গেছি। আমার অবুঝ মনটা শুধু তোমাকেই চায়, তোমার সাথেই তোমার মাঝে ডুবে যেতে চায়। তুমি কি দেবে আমার সে অধিকার? এতটুকু বলেই মেহরাব তিতলির দিকে এক গুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে উৎসুক নয়নে চেয়ে আছে। তিতলির তো যেন অবাকের রেশ কাটতেই চাইছে না। সে এতদিন ধরে যাকে চেয়েছিল আজ সেই তাকে ভালোবাসে বলছে। তিতলি একবার চারপাশে তাকিয়ে দেখে সবাই উৎসুক দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে আছে। সকলেই তিতলির উত্তরের অপেক্ষায় আছে। তিতলি এবার মেহরাবের দিকে তাকিয়ে এক আঙুল ওপরে নিচে নাড়িয়ে মেহরাবকে বসা থেকে ওঠাতে ইশারা করলো। মেহরাব ভাবছে তিতলি এখনই তাকে বলে দেবে যে সে তাকে ভালোবাসে না, আর মেহরাবকে বিরক্ত করতে মানা করবে। এসব ভেবে মেহরাব উঠে দাঁড়িয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়ে। মেহরাব মাথা নিচু করে কিছু বলতে যাবে, তার আগে তিতলি এসে সবার সামনেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় মেহরাব হকচকিয়ে যায়। তার এখন ব্যাপারটি বুঝতে কষ্ট হচ্ছে। ভালো কি শুধু আপনিই বাসতে পারেন, আমি পারি না? আমিও তো আপনার মাঝে বিভোর হয়ে গেছি। আপনি আমার ঘুম কেড়ে নিয়েছেন। আপনার ছবি দেখে ঘুমাই, না হলে তো আমার দু চোখের পাতাও এক হতে নারাজ। কিন্তু এখন আমি আপনার ছবিকে না, আপনাকে দেখে ঘুমাতে চাই। আপনার মাঝে বিভোর থাকতে চাই, আপনার মাঝে হারিয়ে যেতে চাই, কারণ আমি ভালোবাসি আপনাকে, অনেক বেশি ভালোবাসি। মেহরাব তো যেন আকাশের তারা পেয়ে গেছে। চারপাশে সকলেই বেশ খুশি হয়েছে তিতলির কথা শুনে। তারাও করতালি দিতে থাকে। মেহরাবও তিতলিকে শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু মায়াপুরি, আপনার মাঝে কথাটি কেমন হজম হয়নি, কেমন পরপর লাগছে। তিতলি মেহরাবের বুকে মাথা রেখে মুচকি হেসে বলে, আমি বিভোর হতে চাই, ডুবে যেতে চাই শুধু তোমার মাঝে। বাজিমাদের আজে তিতলি তার অতীতের স্মৃতি থেকে বের হয়। এতক্ষণ সে 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মৃতিচারণ করছিল। জীবনকে সুন্দর করতে সেই দিনগুলো যে অপরিহার্য ছিল। তিতলি শব্দ শুনে আকাশের দিকে তাকিয়ে দেখে খুব সুন্দর করে ফানুসের মাধ্যমে লিখে উঠেছে, হ্যাপি অ্যানিভার্সারি মায়াপুরি। আজ তিতলির বিবাহবার্ষিকী। তবে এটি দ্বিতীয়। আজ থেকে 2 বছর আগে তিতলি আর মেহরাবের বিয়ে হয়, আর আজ দ্বিতীয় বিবাহবার্ষিকী শুরু হতেই অর্থাৎ রাত 12টা থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে মেহরাব এসব করছে। মেহরাব এগিয়ে এসে তিতলিকে পেছন থেকে জড়িয়ে ধরে। তিতলির ঘাড়ে মুখ রেখে কানের কাছে ফিসফিস করে বলে, হ্যাপি অ্যানিভার্সারি মায়াপুরি। তিতলিও মুচকি হেসে মেহরাবের হাতের ওপর হাত রেখে বলে, হ্যাপি অ্যানিভার্সারি। তিতলির হাত ধরে মেহরাব তিতলিকে নিচের দিকে ঘোরায়। তারপর হাঁটু গেড়ে বসে তিতলিকে একটি ডায়মন্ডের রিং পরিয়ে দিয়ে চুমু খায়। তারপর তিতলির কোমর জড়িয়ে পেটে চুমু খেয়ে বলে, তোমাকে অনেক বেশি ভালোবাসি মায়াপুরি, কিন্তু এখন থেকে আরো বেশি ভালোবাসবো, কারণ এখন যে আমাদের ভালোবাসার ছোট্ট অংশ বের উঠছে তোমার মাঝে। জ্ঞান ফিরতে অনুভব করলাম আমি হাওয়ায় ভাবছি, পড়ে যাব ভেবে আমি কারো গলা জড়িয়ে ধরলাম। ততক্ষণে বুঝতে পারলাম কেউ আমায় কোলে নিয়ে হাঁটছে।
সেই ব্যক্তিকে তা জানার জন্য ভারী হওয়া চোখের পাতা খোলার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম। চোখ টেনে খোলার চেষ্টাটা ধীরে ধীরে সফলতা পেল। আমি চোখ খুলে তাকাতেই এক আগন্তুকের চেহারা দেখতে পেলাম। সে শক্ত মুখে আমাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি সবটা বুঝে উঠে কিছু বলার আগেই সেই ব্যক্তি আমাকে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসলো। আমার মনে হলো আমি হয়তো তাকে কোথাও দেখেছি। ভাবতে ভাবতে মস্তিষ্ক আমায় জানান দিল যে এই ব্যক্তিকে আমি ভার্সিটিতে দেখেছি, কিন্তু ইনি এখানে কেন, আর আমি বা কোথায়? আমি তো বাড়িতে দিয়াপুর এঙ্গেজমেন্টে ছিলাম। নাফিস ভাইয়ার ফ্রেন্ড যে পানি দিয়েছিল তা খাওয়ার পরে কেমন যেন মাথা ভার হয়ে আসছিল। তারপর তো কিছু মনে নেই। এখন উনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কোনো আমাকে কিডন্যাপ করেনি তো? ভাবতে গলা শুকিয়ে আসছে। আমাকে নিয়ে যদি মেরে ফেলে? আচ্ছা, ওই ব্যক্তির আমাকে কোলে উঠিয়ে আনার মানে কি? উনি কি আমার সাথে? আর কিছু ভাবার আগে গাড়ির হর্নের শব্দে আমার ধ্যান ভাঙল। পাশে তাকিয়ে দেখলাম ব্যক্তিটি জল শক্ত করে দৃষ্টির সামনের দিকে নিবদ্ধ করে রেখেছেন। এই গাড়িতে যে তিনি ছাড়া আর কেউ আছে তা যেন তিনি জানেনই না। খুব গম্ভীর আর রাগী মানুষ লাগছে, কেমন যেন ভয়ও লাগছে। না না, ভয় পেলে চলবে না, আমার ওনাকে জিজ্ঞাসা করতেই হবে আমায় কোথায় নিয়ে যাচ্ছে। মনে সাহসের সঞ্চার দিকে তাকিয়ে কিছুটা জোরে বললাম, এই যে কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আমি এখানে কি করে এলাম? কিন্তু লোকটার চোয়াল আরও শক্ত হয়ে এলো এবং স্টারিংটা শক্ত করে চেপে ধরলো, কিন্তু কোনো উত্তর দিল না। মনে হচ্ছে রাগ কন্ট্রোল করছে, কিন্তু উনি রাখবে কেন? রাগার তো কথা আমার। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে রাগে মাথা চাড়া দিয়ে উঠল। এবার প্রায় চিল্লিয়ে বলে উঠলাম, কানে কি কথা যাচ্ছে না? কি বলছি আমি? আপনি কি শুনতে পাচ্ছেন না? কে আপনি? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি আমাকে কিডন্যাপ করেছেন তাই না? কেন করেছেন এমন? দেখুন, আমি একবার সবাইকে বলে দিলে আপনার কি অবস্থা হবে আপনি ভাবতেও পারছেন না। আমি আবার বলছি, আমায় যেতে দিন, না হলে সত্যি অনেক খারাপ হয়ে যাবে। কথাগুলো জোরে চিল্লিয়ে একসাথে বললাম, কিন্তু তা তো ব্যক্তিটি প্রত্যুত্তর না করে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। আশেপাশে অন্ধকার রাস্তা দেখে বুঝতে পারলাম না আমি আবার কিছু বলতে নিব, তার আগে তিনি বললেন, এখন তোমাকে এত কিছু এক্সপ্লেন করার মতো টাইম এবং মুড কোনোটাই আমার নেই। আর এখন তুমি আমার কোনো কথাও বিশ্বাস করবে না, তাই বলছি চুপচাপ বসে থাকো, একটু পরে সব ক্লিয়ার হয়ে যাবে। তার কথা শুনে বোঝা যাচ্ছে রাগ দমিয়ে কথাগুলো বলছে, কিন্তু এতে আমার রাগ আরও বেড়ে গেল। আমি দ্বিগুণ তেজের সাথে বলে উঠলাম, আপনার মতো মানুষের সাথে আমি চুপচাপ বসে থাকবো? আমাকে কি পাগলায় কুত্তায় কামড়াইছে? আমি যাব না আপনার সাথে। যাব না মানে যাব না, শুনেছেন আপনি? আপনার উদ্দেশ্য কি তা আমি বুঝতে পেরেছি, কোনো এক্সপ্লেন চাই না আমার। উনি বাতাসের গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে আর আমি যা ইচ্ছা তাই বলে যাচ্ছি। উনি আমার সাথে কি খারাপ কিছু করতে চাইছে? উফ, কেমন ফালতু লোক, ভাবতে ঘৃণা লাগছে। আমি ওনাকে হাজারো কথা শোনাতে শোনাতে উনি গাড়ি থামালো। আচমকা এমনটা হয় আমি টাল সামলাতে না পেরে অনেকটা সামনে ঝুঁকে গ্লাসে মাথা লাগার আগে মাথায় কারো ছোঁয়া পেলাম। হ্যাঁ, সেই মানুষটি আমাকে মাথা ফাটানোর বিপদ থেকে উদ্ধার করেছে। আমি তাড়াতাড়ি সোজা হয়ে বসতে উনি শক্ত মুখে বলে উঠলেন, নেমে পড়ো, আমরা এসে পড়েছি। আমি কোথায় এসেছি তা না দেখে হুড়মুড়িয়ে নেমেই যেই না দৌড় দিতে যাব, তার আগে শক্ত পুরুষালী হাত আমার এক হাত ধরে থামিয়ে দিল। ধীর কণ্ঠে বলল, চুপচাপ ভিতরে চলে আসো। বলছি না আমি আপনার সাথে কোথাও যাব না, ছাড়ুন আমার হাত। তিতলি, বেশি বাড়াবাড়ি করো না, যা বলছি তা করো, নাহলে আমি অন্য পন্থা অবলম্বন করব। বললাম তো কোথাও যাব না আমি, ছাড়ুন আমার হাত। কথাটা বলার দেরি, কিন্তু ওনার আমাকে কোলে ওঠানোর দেরি নেই, আমায় নিয়ে এগিয়ে চলল। কোথায় যাচ্ছে তাতে আমার কোনো খেয়াল নেই। আমি সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হচ্ছি আর শক্তি হারিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, কারণ উনি আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছেন। তবুও খুব চিল্লাচিল্লি আর ছোটাছুটি করেই যাচ্ছি। আমার রাগের মাত্রা বাড়িয়ে যাচ্ছে। তারপর উনি আমাকে নিয়ে ভিতরে ঢুকতেই দেখলাম এটা তো আমাদের বাড়ি। আমাদের বাড়িতে ঢুকেই উনি আমাকে কোল থেকে নামিয়ে দিলেন। সবাই উদ্বিগ্ন মুখে লিভিং রুমে বসেছিল। আমাকে এভাবে আসতে দেখে সবাই আমার দিকে চেয়ে রইল, কিন্তু এবার আমি আর নিজের রাগ দমিয়ে রাখতে পারিনি। আমাকে কোল থেকে নামিয়ে দিতে আমি সারা শরীরের সর্বশক্তি দিয়ে মানুষটির গালে সজোরে চড় বসিয়ে দিলাম। একটা মানুষ কতটা খারাপ হলে একটা মেয়েকে কিডন্যাপ করে সেই সাথে অনুমতি ছাড়া কোলে উঠিয়ে নেয়? তিতলিমা, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আর তুই মেহরব বাবাকে এভাবে মারলি কেন?
বাবা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কথাটা বলতে আমি মেহরব নামক মানুষটির দিকে তাকালাম। সে রেগে লাল হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার ফর্সা ডান গাল লাল টকটকে হয়ে আছে, মনে হচ্ছে দাড়ি ফাঁক দিয়ে এক্ষুনি রক্ত ঝরবে। আমি চোখ ফিরিয়ে নিয়ে বললাম, বাবা উনি আমাকে কিডন্যাপ করেছে আর এখন বাড়ি নিয়ে এসে ভালো সেজার চেষ্টা করছে, কিন্তু তার আসল রূপটা আমি জানি। থার্ড ক্লাস মানুষ একটা, এই চটটা ওনার প্রাপ্তি ছিল বাবা। আরে মা, তুই ভুল বুঝছিস। মেহরব তো কি বাবাকে থামিয়ে দিয়ে বললাম, আমি ঠিকই বুঝেছি বাবা, বরং তোমরা ভুল বুঝেছ। এই মানুষটার এমন রূপ দেখো তাকে ভালো মনে করছো, কিন্তু আমি তা করছি না। আরে মা, কথাটা তো শোন। I don't wanna hear anything about this stupid person. I just hate him. বলে ধূপধাপ পা ফেলে নিজের রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। বাইরে সবাই ডাকাডাকি করছে, কিন্তু আমি কোনো প্রত্যুত্তর করছি না বলে কিছুক্ষণ পরে চলে যায়। কারণ তারা জানে যে এখন হাজার ডাকলেও কোনো লাভ হবে না। রাগ কমা ছাড়া আর কারোর সাথে কথাই বলবো না। আজ আমার জ্যাঠাতো বোন দিয়া আপুর এঙ্গেজমেন্ট ছিল, তাই বাসায় অনেক মেহমান ছিল। সন্ধ্যার পরে ছেলেপক্ষের মানুষও চলে আসে। যখন অনুষ্ঠান শুরু হবে তখন আমার খুব পিপাসা পেয়েছিল, তাই আমি কিচেনে যেতে নিলে নাফিস ভাইয়া অর্থাৎ আমার ফুফাতো ভাইয়ের এক বন্ধু এসে আমার দিকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আমাকে কে যেন বাগানে রাখছে। আমি পানি খেয়ে বাগানের দিকে পা বাড়াই, কিন্তু সেখানে গিয়ে কাউকে না দেখে ফিরে আসতে নিলে আমার চোখে মুখে অন্ধকার নেমে আসে, মাথা ঝিমঝিম ধরে যায়। আমি নিজের ভর আর ধরে রাখতে না পেরে পড়ে যেতে নিলেই কেউ আমাকে ধরে ফেলে, কিন্তু কে তা আর দেখতে পাইনি। আর তারপরে কিছুই আমার মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন নিজেকে মেহরবের কোলে আবিষ্কার করলাম। অনেকক্ষণ এইভাবে শুয়ে থাকার পরে দরজার কর্নারের শব্দ কানে এলো। এই প্রজাপতি, আমি এসেছি, দরজা খুল প্লিজ। দিয়াপুর কণ্ঠ পেয়ে আমি উঠে বসলাম। এই মানুষটা আমার খুব প্রিয়, আমাকে বুঝে, খুব সুন্দর করে বুঝায় আর সব সময় আমার পাশে থাকে। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দিয়াপু ভিতরে এসে আমাকে ফ্রেশ হয়ে আসতে বলল। আমি ফ্রেশ হয়ে এসে দেখলাম আপু খাবার নিয়ে বসে আছে। আপু আমাকে খাইয়ে দিল আর আমাকে টুকটাক কথা বলতে থাকলো। আমি জ্ঞান হারানোর আগের এবং পরের সব কথা আপুকে বললাম। কথাগুলো শোনার পর আপু বলল, প্রজাপতি, তুই তো বলিস যে চোখের সামনে আমরা যা দেখি সব ঠিক না, তাই না? তা তো ঠিক। তাহলে আমার কথাগুলো একটু মন দিয়ে শুন। বলো আপনি। তুই যা দেখেছিস তা মিথ্যা না, কিন্তু তুই যা ভাবছিস তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের রিং পরানোর সময় তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তাড়াতাড়ি রিং এক্সচেঞ্জ করি তোকে খুঁজতে থাকি। সবাই যখন তোকে খুঁজছিল তখন মেহরাব বাগান থেকে আসে। ও নিরিবিলি জায়গায় ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়েছিল। ও যখন শুনে যে তোকে পাওয়া যাচ্ছে না তখন ও বলে বাগানে একটা মেয়েকে মাথা ঘুরে পড়ে যেতে দেখেছিল। সে যখন ধরতে গিয়েছিল তার আগেই অন্য একটা ছেলে এসে তাকে তুলে নেয়, তাই মেহরাব এর ওই দিকেই যায়নি। আর মেহরাব তোকে চিনত না, তাই নিশ্চিতভাবে বলতে পারিনি যে সেটা তুই ছিলি। পরে তোর ছবি দেখে বলে যে সেই মেয়েটা তুই ছিলি, কিন্তু যে ছেলেটা তোকে ধরেছিল মেহরাব তার চেহারা দেখেনি। তারপর সকলেই বেরিয়ে পড়ে তোকে খুঁজতে। মেহরাবও বের হয়। ও একটা গাড়ির লুকিং গ্লাসে তোকে দেখে, তারপর সেই গাড়ি পিছু নিতে থাকে। অবশেষে এক জঙ্গলের সামনে গিয়ে তারা থামে। সেখানে বেশ কয়েকটা ছেলে ছিল যাদের দিয়ে তোকে কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু তাদের লিডার সেখানেই ছিল না। মেহরাব কৌশলী সেখানে গিয়ে কয়েকজনকে পেছন থেকে মেরে বেহুশ করে। একজন তো ওর উপর আক্রমণও করেছিল, যার কারণে ওর কপালে কিছুটা আর হাতের অনেকটা অংশ কেটে যায়। আর ওই লোকটার মাথায় আঘাত করে তোকে সেখান থেকে নিয়ে আসে, আর তার বদলে তুই ওকে চড় মেরে দিলি। আপুর কথা শুনে আমার এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। আমি এমন কেন করলাম? আমি আপুকেই জিজ্ঞাসা করলাম, এই মেহরাবটাকে? আমার খালা শাশুড়ির ছেলে, মানে আমার খালা তো দেবর। ও, কিন্তু এখন আমি কি করব? যে জোরে চড়টা মেরেছি আমার হাত তো এখনো জ্বলছে, আর যা রাগী চেহারা, নিশ্চিত আমাকে কাছে চিবিয়ে খাবে। মেহরাব এমনি বেশ শান্ত স্বভাবের, কিন্তু যখন রেগে যায় তখনকার কথা বলার বাহিরে। আর ও এমনিতে ওই ছেলেগুলোর উপর যথেষ্ট রেগেছিল, যা তোর উপরই ঝাড়তে চায়নি, কিন্তু তার উপরেই তুই ওকে চড় মেরে দিলি। তোর উপর যথেষ্ট রেগে আছে, এই রাগ এত সহজে ভাঙবে না। আর ও ছেলেগুলোকে ধরে নিয়েছে, তাদের কি হাল করে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি কাঁদো কাঁদো ফেস করে বললাম, আপনি, আমি এখন কিভাবে সরি বলবো নাকি? আমার ভয় লাগছে। তা আমি কি করে জানি? তবে তোদের ভার্সিটিতেই ফাইনাল ইয়ারে পড়ে, ভার্সিটিতেই না হয় সরি বলে দিস। এখন এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়।
ওকে। আপু রুম থেকে চলে গেল, কিন্তু আমার তো দু চোখে ঘুমিয়ে আসছে না। এত ভালো একটা মানুষকে আমি সবার সামনে এত খারাপভাবে অপমান করলাম, এখন কিভাবে তার রাগ ভাঙাই? আর এদিকে মেহরাব সেই ছেলেগুলোর সামনে বসে আছে। মেরে তাদের খুব খারাপ অবস্থা করেছে, বিভৎস চেহারা করে ফেলেছে প্রত্যেকে। মেহরাব এবার হুঙ্কার দিয়ে বলে উঠল, আমি জানতে চাই এসবের পেছনে কে আছে? তিতলিকে কেন উঠে এনেছিস? কে পাঠিয়েছিল তোদের? অ্যান্সার মি। কি রে, আর কতক্ষণ রে প্রজাপতি? তাড়াতাড়ি কর প্লিজ, তোর ভার্সিটি লেট হয়ে যাচ্ছে তো। তাই বলি রাত জেগে হরর ফিল্ম দেখিস না। রাতে ভয় দেরিতে ঘুমাবে আর সকালেও দেরিতে উঠবে। এই মেয়েকে নিয়ে আর পারি না, উফ। দিয়াপু নিচে লিভিং রুমে বসে বিরক্তিকরের সাথে জোরে জোরে কথাগুলো বলছে, কিন্তু আমার তো তাতে খুব একটা মাথা ব্যথা নেই। আমি হেলে দুলে রেডি হতে ব্যস্ত। দিয়াপুর এঙ্গেজমেন্ট হয়েছে আজ 3 দিন হলো, তার মধ্যে আমার আর ভার্সিটিতে যাওয়া হয়নি। এই 3 দিন সেই দিন আমার সেই ভুলের জন্য নিজের মধ্যে যথেষ্ট অপরাধবোধ কাজ করছে, আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওনার কাছে সরি বলবো। কিন্তু ওনার সেই রক্তচক্ষু সেই দিন রাগের মাথায় আমি তেমন পাত্তা না দিল, এখন তা মনে পড়তে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিভাবে সরি বলবো তার কিছুই মাথায় আসছে না। ভার্সিটিতে গিয়ে কোনো ব্যবস্থা করতে হবে। ওই দিনের পরের দিন নাফিস ভাইয়াকে বলি তার সেই বন্ধুর সাথে যোগাযোগ করতে আর খোঁজ করতে যে কি মিশিয়েছিল। তাকে ফোন করে শুরুতে পাওয়া না গেলেও বেশ কিছুক্ষণ পর পাওয়া গেল। তারপর উনি জানায় যে সেই পানির বোতলটি সত্যি সত্যি উনি ডাইনিংয়ে বাকি বোতলগুলো থেকে নিয়েছিল। আর আমারও তখন মনে পড়ে যে আসলে বোতলটার মুখ নতুন বোতলের মতো বাঁধা ছিল, তাই খুলতে পারছিলাম না। তাই আর সেই ভাইয়ের উপর সন্দেহ করা বাদ দিলাম, আর সেই দিনের কাহিনীটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। হয়তো এর পিছনে অন্য কেউ আছে, কিন্তু এত চিন্তা ভাবনা করতে ভালো লাগছে না। কি রে প্রজাপতি, তোর হলো? দেরি হয়ে যাচ্ছে তো। দিয়াপু আবার চিল্লিয়ে বলে উঠতে আমি আমার রুম থেকেই বললাম, আসছি গো দিয়াপু, আর 5 মিনিট। আজ আমি দিয়াপুর সাথে ভার্সিটিতে যাব। ভার্সিটির লাইফের এই 2 মাসে শুরুতে কিছুদিন আপুর সাথে গেলেও তারপর থেকে একাই যেতাম। কিন্তু আজকের ব্যাপারটা কিছুটা ভিন্ন, কারণ আজ দিয়াপু তার ফিয়ান্সে অর্থাৎ আরাফাত ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে বলে ভুল হবে, আমি এক প্রকার জোর করে পাঠাচ্ছি। এতে তারা দুজন নিজেদের সাথে পরিচিত হবে, কারণ দিয়াপু আর আরাফ ভাইয়ের বিয়ে ঠিক হওয়ার পর তাদের খুব একটা কথা হয়নি। আরাফ ভাইয়া কথা বলতে চাইলেও দিয়াপু তেমন একটা কথা বলতো না, তাই আজকের এই আয়োজন। আর আরাফাত ভাইকে এই ট্রিক্সের কথা আমি বলেছি। দিয়াপু আরাফাত ভাইয়ের সাথে কথা বলতে যাওয়ার পথে আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবে। আমি রেডি হয়ে নিচে নেমে এলাম। দিয়াপু আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার আগে আমি বলে উঠলাম, কী ব্যাপার দিয়াপু, এত তাড়া দিচ্ছ যে? আরাফাত ভাইয়াকে দেখার জন্য মন আনচান করছে বুঝি? দিয়াপুর দিকে তাকিয়ে কাঁধ দিয়ে তার কাঁধে হালকা ধাক্কা দিয়ে কথাটা বললাম আমি। দিয়াপু আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল,